হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়বস্তু পড়তে চলেছি। সেটি হচ্ছে জলবায়ুর অন্তর্গত অধঃক্ষেপণের কিছু বিষয়বস্তু। খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, সেগুলো দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যেরকমভাবে ইম্পর্ট্যান্ট, সেই সঙ্গে সামনে যে পরীক্ষা আসতে চলেছে এসএলএসটি, অর্থাৎ সেই চাকরির নিয়োগের এসএলএসটি পরীক্ষার নিয়োগের যে পরীক্ষা হবে, সেখানেও কিন্তু এই বিষয়বস্তুগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো প্রিসিপিটেশনের অন্তর্গত যে কাকে তুষারপাত বলে, হেল কি, স্লিট কি, গ্লেজ, রাইম, ভিরগা, গৌপল, এই যে বিভিন্ন রকমের টার্ম রয়েছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে চিত্রের সাহায্যে খুব ভালোভাবে বুঝে নেব। ইউটিউব যে কমিউনিটি, বাংলা কমিউনিটি রয়েছে, ইউটিউবের যে বাংলা যে সমস্ত ভিডিও ভূগোলের ক্ষেত্রে ছাড়া হয়, এই ধরনের ভিডিও খুব কম রয়েছে। তো চলো আমরা বিষয়বস্তুগুলো বুঝে নিই। প্রথমে আমাদেরকে জানতে হবে তাহলে যে অধঃক্ষেপণ কাকে বলে। অধঃক্ষেপণ কাকে বলে বা প্রেসিপিটেশন কাকে বলে। অনেকেই অধঃক্ষেপণ আর বৃষ্টিপাতকে একইভাবে, কিন্তু সেটা কিন্তু এক না। যে প্রক্রিয়ায় জল বৃষ্টি, তুষার, স্লিট, শিলাবৃষ্টি রূপে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পতিত হয়, তাকেই বলা হয় অধঃক্ষেপণ। অর্থাৎ এখানে আরেকটু বলা দরকার ছিল, বায়ুমণ্ডল থেকে ঘনীভূত হয়ে, জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়, তাকে বলা হয় অধঃক্ষেপণ। অর্থাৎ বায়ুমণ্ডলের উপরে জলীয়বাষ্প ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে কোনো ক্ষেত্রে তরল হিসাবে, কোনো ক্ষেত্রে কঠিন হিসাবে অর্থাৎ বরফ হিসাবে ভূপৃষ্ঠে যখন পতিত হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, তাদের কি বলা হবে? অধঃক্ষেপণ। তাই এক্ষেত্রে দেখো, বৃষ্টিপাত থেকে শুরু করে তুষারপাত, স্লিট, শিলাবৃষ্টি, এদেরকে কিন্তু অধঃক্ষেপণের রূপ বলা হয়। কিন্তু কুয়াশা, ধোঁয়াশা, শিশির, এদেরকে কিন্তু বলা হয় না, কারণ তারা ঘনীভূত হয় ঠিকই, কিন্তু ঘনীভূত হয়ে তাদের ফর্মেশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু তারা ভূপৃষ্ঠের দিকে পতিত হয়। এই যে ব্যাপারটা, এটা কিন্তু তাদের ক্ষেত্রে অভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা সাসপেন্ডেড হয়েই বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায়। তো এই হচ্ছে অধঃক্ষেপণের সঙ্গে তাদের পার্থক্য। এবার অধঃক্ষেপণ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুপ্রকার। একটি হচ্ছে কঠিন অধঃক্ষেপণের রূপ রয়েছে আর তরল অধঃক্ষেপণের রূপ রয়েছে। কঠিনের মধ্যে রয়েছে তুষারপাত, স্লিট, শিলাবৃষ্টি বা হেল এবং গ্লেজ। এখানে ভালোভাবে দেখে রাখবা, ইংরেজি টার্মগুলো কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। ইংরেজি টার্মের উপর গুরুত্ব দিলেই কিন্তু এক্ষেত্রে ভালো হবে। বাংলা বইগুলো বিভিন্ন রকমের বাংলা করেছে, ফলে স্নোফল বা তুষারপাত, স্লিটকে আমরা স্লিট হিসেবেই মনে রাখবো, হেলকে শিলাবৃষ্টি, গ্লেজকে গ্লেজ হিসেবেই মনে রাখবো। আর তরল অধঃক্ষেপণের রূপ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজেল, স্প্রের মতন খুব সূক্ষ্ম সূক্ষ্ম যখন বৃষ্টিপাতের কণাগুলো পড়ে, সেটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি বা ইলসে গুড়ি বৃষ্টি বলা হয়, ড্রিজেল ইংরেজিতে। আর হচ্ছে রেনফল বা বৃষ্টিপাত। এবার এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। তো প্রথমেই আসছে স্নোফল বা তুষারপাত কাকে বলে। অতি সূক্ষ্ম ময়দার গুঁড়োর মতো বরফ কণা রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়াকে বলা হয় তুষারপাত, যার ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটারের কম। এই হচ্ছে স্নোফল। যদিও এই স্নোফলের ক্ষেত্রে তার যে স্নোফলের যে ধরনগুলো সেগুলো বিভিন্ন রকম আছে, 3 রকম মিলে কিন্তু তুষারপাত। আমাদের এখানে যে বিভিন্ন রকম নামগুলো আমরা জানলাম, তুষারপাত, স্লিট, হেল, প্রত্যেকেই কিন্তু বরফ হিসাবে ভূপৃষ্ঠে পতিত হয়। তাদেরকে দেখে, তাদের আকৃতি দেখে সেরকমভাবে পার্থক্য কিন্তু সেরকম নেই। তাহলে কোথায় পার্থক্য? তাদের বায়ুমণ্ডলে কিভাবে তারা সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির প্রক্রিয়ায় তাদের পার্থক্য, অর্থাৎ সেই বিষয়গুলোকে আমাকে ভালো করে জানতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠে দেখে তাদের আকৃতি দেখে, তাদের চেহারা দেখে কিন্তু সেরকমভাবে বোঝার উপায় নেই। তারা কিভাবে সৃষ্টি হলো, তাদের ওয়ে অফ ফরমেশন, অর্থাৎ ভূপৃষ্ঠের থেকে তাদের বায়ুমণ্ডলের উপরে তাদের যে ফরমেশনের প্রক্রিয়া, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কী প্রক্রিয়ার মাধ্যমে তাদের তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তাদের নামকরণ আলাদা হয়েছে। তাহলে এক্ষেত্রে তুষারপাতের ক্ষেত্রে কী দেখলাম, যে তুষারপাতের ক্ষেত্রে সবচেয়ে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সলিড হেক্সাগোনাল আইস ক্রিস্টাল এক্ষেত্রে কিন্তু ঝরে পড়ে। এক্ষেত্রে যে কণাগুলো হয়, আমরা যদি এখানে দেখি, পরবর্তীকালে আছেও যে এখানে যে কণাগুলো হয় তারা হচ্ছে হেক্সাগোনাল টাইপের হয়, অর্থাৎ ষড়ভুজাকৃতি হয়, হেক্সাগোনাল এরকম ধরনের দেখতে হয়। পরবর্তী ক্ষেত্রে আমাদের আসছে যে এরকম স্টারের মতন দেখতে হয় এই তুষারপাতের যে কণাগুলো, এটা মনে রাখতে হবে। তারা হচ্ছে কি সলিড হেক্সাগোনাল আইস ক্রিস্টাল থেকে তাদের কিন্তু সৃষ্টি হয়। এবং এইরকম এক একটা কণা, তাদের ব্যাস দেখতেই পেলাম আমরা
যে 0.5 মিলিমিটারের কম। এই হেক্সাগোনাল যে আইস ক্রিস্টাল তারা যখন নিচে পতিত হচ্ছে তখন একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যায় এবং এই তাদেরকে বলা হচ্ছিল কি স্নোফল। এবং একটা কণার সঙ্গে একটা স্নোফল যখন একটা তুষারকণার সঙ্গে আর একটা তুষারকণা যুক্ত হয়ে যাচ্ছে এবং মিলিত হয়ে যখন একটি বড় আকৃতির তুষারকণায় পরিণত হচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে স্নোফ্লেক। অর্থাৎ যখন তারা বায়ুমণ্ডল দিয়ে এই স্নোর যে কণাগুলো তারা যখন বায়ুমণ্ডল দিয়ে আসে তখন একটা কণার সঙ্গে আর একটা কণা লেগে তারা বড় হয়ে যায় এবং সেই ক্রিস্টালগুলোই বড় হয়ে কিসে সৃষ্টি করে, বড় হয়ে সৃষ্টি করে স্নোফ্লেকের, SNOWFLAKE, স্নোফ্লেকের সৃষ্টি করে। আমরা যদি এই স্নোফলের যদি আমরা যে ব্যাসটা এখানে লেখা আছে 0 মিলিমিটারের কম, এটা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এরকম, কিন্তু তাছাড়াও 0.5 থেকে কিন্তু 0.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু এই তুষারপাতের যে ব্যাস সেটা কিন্তু হতে পারে। আর স্নোফ্লেকের ব্যাস হতে হবে 10 মিলিমিটার পর্যন্ত। তাহলে এই হচ্ছে তুষারপাত। তুষারপাতের মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে সলিড হেক্সাগোনাল, অর্থাৎ কঠিন ষড়ভুজাকৃতি আইস ক্রিস্টাল থেকে কিন্তু এদের সৃষ্টি হবে। এইভাবে কিন্তু তারা পড়বে এবং যখন আইস ক্রিস্টালগুলো পড়বে তখন একটা কণার সঙ্গে আরেকটা কণা যুক্ত হয়ে স্নোফ্লেক গঠন করে। এছাড়াও এর বিভিন্ন রকম টার্ম রয়েছে ভাষাগত দিক থেকে, যেমন তুষার দানা। প্রত্যেকটাই কিন্তু তুষারপাতেরই একটা ধরন, এগুলোও কিন্তু তুষারপাতই, তুষার দানাটাও তুষারপাতেরই একটা ধরন, সেটা হচ্ছে তুষার দানা। এক্ষেত্রে একটু লেখাটা একটু ভুল হয়েছে, ব্যাসটা 0.5 থেকে কিন্তু এখানে 5 মিলিমিটার হবে, 0.5 মিলিমিটারের কম রয়েছে। 0.5 মিলিমিটারের কম হচ্ছে যখন সূক্ষ্ম ময়দার গুঁড়োর মতন পড়বে তাদের কি বলা হচ্ছে কি এই ভাগটা রয়েছে এবং এটা তুষারপাতের মধ্যেই রয়েছে। এই তুষারপাতেরই বিভিন্ন রকম ভাগ হচ্ছে তুষার দানা, এরপরে আরেকটি রয়েছে সেটির নাম হচ্ছে তুষার গুটি। অর্থাৎ তুষারপাত তিনটে বিষয় নিয়ে তৈরি, একটা হচ্ছে তুষারপাত, তুষার দানা, তুষার গুটি। অর্থাৎ এদের ব্যাস হবে কত থেকে 0.5 মিলিমিটারের কম থেকে 5 মিলিমিটার এরকম ব্যাস হবে। তাহলে প্রত্যেককেই বলা হবে তুষারপাত। তাদের মধ্যে যারা সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, তাদেরকেই এখানে বেশি করে তুষারপাত বলা হয়েছে। যাদের হচ্ছে 0.5 মিলিমিটারের কম, তারা ময়দার গুঁড়োর মতো দেখতে, এরা একরকম ধরন। তারপরে আর এক রকম ধরন হচ্ছে তুষার দানা, তারা হচ্ছে 0.5 থেকে 0.9 মিলিমিটার, এরা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তুষার দানা। তার পরবর্তীকালে যদি আমরা আসি তুষার গুটি, এটা হচ্ছে 1 থেকে 4.9 মিলিমিটার ব্যাসের পর্যন্ত হচ্ছে কি তুষার গুটি। তাহলে তুষার গুটি, তুষার দানা, তুষারপাত, এই তিনটে নিয়েই কিন্তু তুষারপাতেরই তিনটে ধরন। তার মধ্যে থেকে খুবই সূক্ষ্ম ময়দার গুঁড়োর মতো হলে তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে তুষারপাত বলে। কিন্তু তাছাড়াও অন্যান্য বিভিন্ন রকম বই বা ইংলিশ মিডিয়ামের যে বইগুলো তারা কিন্তু বলছে যে 5 মিলিমিটারের কম বা 5 মিলিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত যে বরফ কণা তারাই হচ্ছে কি তুষারপাত। কিন্তু আকার আকৃতিতে পার্থক্যর কিন্তু সেরকম বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে তারা কিভাবে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যখন ষড়ভুজাকৃতি আইস ক্রিস্টাল হিসাবে বা আইস ক্রিস্টাল রূপে যখন তারা সৃষ্টি হবে বায়ুমণ্ডলের উপরে এবং ভূপৃষ্ঠে ঝরে পড়বে, তখনই তাদেরকে বলা হবে কি তুষারপাত। অর্থাৎ তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের দেখতে ষড়ভুজাকৃতি হবে, হেক্সাগোনাল হবে, এইভাবে কিন্তু তারা পড়বে। এরপরে আমরা আসছি বরফপত্র, যাদেরকে বলা হচ্ছে বাংলায়, মনে রাখবে তোমরা স্লিট। স্লিট মনে রাখাটাই খুব ইম্পর্টেন্ট, কারণ স্লিট হিসাবেই কিন্তু বেশি পরিচিত। তাহলে স্লিট যদি আমরা দেখি তার যদি সংজ্ঞাটার দিকে তাকাই, যে প্রক্রিয়ায় হিমাঙ্ক নিম্ন উষ্ণতায় ছোট ছোট বরফ গুটি ভূপৃষ্ঠে পড়ে তাকে বলা হয় কিন্তু স্লিট। স্লিট কীভাবে সৃষ্টি হয়? স্লিট হচ্ছে জলকণার মতো এবং জলকণা হিসাবেই কিন্তু তারা নিচের দিকে আসছিল এবং নিচে আস্তে আস্তে যখন বায়ুমণ্ডলের উপরিস্তরে হয়তো কোনো একটা স্তরে সাব ফ্রিজিং লেয়ার এর অবস্থান ধরা পড়ে, তখন সেখান থেকে কিন্তু সেই জলকণাগুলো কিসে পরিণত হয়ে যায়? বরফ কণায় পরিণত হয়ে যায়। এইদিকে তাকাও, একটা ছবি আঁকলাম। এই হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়ার্ম এয়ার জোন। এখান থেকে তৈরি হচ্ছে বলে এই বায়ুমণ্ডলের ওইটা উপরিস্তরই, এখান থেকে তৈরি হয়ে আসছে বলে জলকণা হিসেবে কিন্তু সেই কণাগুলো নামছিল। জলকণাগুলো নামতে নামতে এই ঠিক তার একটু নিচের স্তরে হয়তো সাব ফ্রিজিং লেয়ার একটা রয়েছে, অর্থাৎ যেখানে কিন্তু হিমাঙ্কের নিম্নে উষ্ণতা রয়েছে, ফলে সেই লেয়ারের মধ্যে দিয়ে যখন জলকণাগুলো পাস করছে তখন সেই জলকণাগুলো কিসে পরিণত হয়ে যাচ্ছে? বরফ কণায় পরিণত হয়ে যাচ্ছে। বরফ কণায় পরিণত হয়ে যাচ্ছে এবং বরফ কণায় পরিণত হয়ে যাওয়ার জন্য কিছু কিছু বৃষ্টির কণা কিসে পরিণত হয়ে যাচ্ছে? বরফ কণায়। আবার নিচের দিকে গিয়ে একটু উষ্ণতা বাড়লে সেই জলকণাগুলো আবার কিছুটা পরিমাণে জলকণাতেও পরিণত হয়ে যাচ্ছে। ফলে
বরফ পত্র বা এই হচ্ছে স্লিটের মধ্যে আমরা কি দেখতে পাই, মিক্স অফ রেন অ্যান্ড আইস দেখতে পাই, অর্থাৎ আইস এবং বৃষ্টিপাতের একটা মিলিত প্রবাহ আমরা নিচের মধ্যে পড়তে দেখতে পাই। অর্থাৎ এই স্লিটের মধ্যে যেমন জলকণাও থাকে সেরকম কিন্তু বরফকণাও থাকে। তাহলে বুঝতে পারলে কীভাবে সৃষ্টি হলো। সৃষ্টি হয়েছিল উপরি বায়ুমণ্ডলে জলকণা হিসাবে, সেই জলকণা যখন নিচের দিকে আসছিল ঊর্ধ্ব বায়ুমণ্ডলের মধ্যেই একটা স্তরে, সেখানে সাব ফ্রিজিং লেয়ার বা হিমাঙ্কের নিম্নে উষ্ণতাযুক্ত একটা লেয়ার অবস্থান করবে, সেখানে হিমাঙ্কের নিম্নে উষ্ণতা থাকবে, তার মধ্যে দিয়ে যখন জলকণাগুলো পাস করবে তখন কিছু কিছু জলকণা কিসে পরিণত হয়ে যাবে, বরফ কণায় পরিণত হবে। এইভাবে যে বরফ এবং জলের একটা মিশ্রণ আমরা ভূপৃষ্ঠে পতিত হতে দেখতে পারবো, সেটাকেই তখন বলা হবে কি, স্লিট। এই স্লিটের ফলে কি হচ্ছে যে কিছু কিছু জলকণা কি হয়, ফ্রোজেন হয়ে যায়। অর্থাৎ কিছু কিছু জলকণাকে আমরা কি দেখতে পেলাম, ফ্রোজেন হয়ে বরফ কণায় পরিণত হয়ে যায়। আবার এই ফ্রোজেন যে বরফ কণাগুলো তারা আবার নিম্নের দিকে নামতে নামতে, যারা খুব ছোট ছোট কণা, তারা আবার মেল্টেড হয়ে বা গলে গিয়ে কী হয়েছে, আবার জলকণায় পরিণত হচ্ছে। এইভাবে কিন্তু এই স্লিট গঠন প্রক্রিয়াটা, তাহলে দেখতেই পেলে তুষারপাত বা স্নোফলের কিন্তু গঠন অন্যরকম ছিল, আর তারপরে যে স্লিট আমরা বোঝাচ্ছি সেই স্লিটের কিন্তু গঠন প্রক্রিয়া অন্যরকম। এখানে জলকণা হিসেবেই কিন্তু উপর থেকে নামতে নামতে বায়ুমণ্ডলের কোনো একটা স্তরে সেখানে কিন্তু তারা বরফ কণায় পরিণত হয়ে নিচের দিকে নামতে শুরু করে, এবং শেষবেলায় যখন ভূপৃষ্ঠে পড়ে তখন কি দেখা যায়, যে জলকণা এবং বরফ কণার একটা মিশ্রণ পড়তে দেখা যায়। এইভাবে কিন্তু স্লিটের যে উৎপত্তি সেটা হয়। এবং স্লিটের যদি আমরা সাইজটা দেখি তাহলে 1 থেকে 2.5 মিলিমিটারের মধ্যে কিন্তু এই স্লিটের যে ব্যাস সেটা হয়। এরপর আছি শিলাবৃষ্টি বা হেল। আমরা খুব এই নামটা শুনে যাচ্ছি, হেলস্টর্ম বলে। তাহলে হেল কথার অর্থ হচ্ছে বাংলা হচ্ছে শিলাবৃষ্টি। এটা কি, যে প্রক্রিয়ায় বৃষ্টিপাতের সঙ্গে বড় বড় বরফ টুকরো ভূপৃষ্ঠে পড়ে তাকে বলা হচ্ছে এক্ষেত্রে শিলাবৃষ্টি। এক্ষেত্রে বৃষ্টিপাতও দেখা যায়, এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এই হেলের সাইজগুলো কিন্তু খুব বড় বড় হয়, খুব বড় বড় আকৃতির বরফ পড়ে হেলের ফলে, এবং হেলের ফলে কিন্তু যে বরফ কণাগুলো হয় তারা সবচেয়ে বড় হয়। তুষারপাত, এতক্ষণ যে বললাম তুষারপাত, তারপরে স্লিট, তারপরে হচ্ছে হেল, এর মধ্যে থেকে হেলের কণাগুলো হচ্ছে সবচেয়ে বড় বড়। এবার এর যে সৃষ্টির প্রক্রিয়া সেটির দিকে যদি আমরা তাকাই তাহলে হেলের ক্ষেত্রে কি হচ্ছে, সবচেয়ে বড় যেটা ঘটনা সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ যে মেঘ রয়েছে, মূলত কিউমুলোনিম্বাস মেঘ, সেই মেঘের ফলে কিন্তু এই হেল স্টর্মের সৃষ্টি হয় বা হেলের সৃষ্টি হয়। কিভাবে, ঝড়ের ফলে কি হচ্ছে, যে বায়ুমণ্ডলের উপরি বায়ুমণ্ডলে যে জলকণাগুলো ঘুরে বেড়াচ্ছে তারা ফ্রিজিং লেয়ারের মধ্যে চলে যাওয়ার ফলে, বা ফ্রিজিং যে আছে পয়েন্ট আছে তার নিচে চলে যাওয়ার ফলে সেই জলকণাগুলো বরফ কণায় পরিণত হয়ে যায়। এবার সেই বরফ কণায় পরিণত হয়ে যাওয়ার ফলে, এবং তার ফলে তারা যখন, যেহেতু ঝড় বিদ্যুতের সৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুতের সৃষ্টি হচ্ছে বা ঝড়ের একটা পরিস্থিতি রয়েছে, ফলে তারা কিন্তু উপর নিচে ওঠানামা করতে থাকে। ঝড়ের জন্য কি করে, সেই জলকণাগুলো যেগুলো রয়েছে সেগুলো উপরের দিকে চলে যায়। উপরের দিকে যাওয়ার সময় কিন্তু আমরা জানি বায়ুমণ্ডলে যত উপরে যাবো তত কিন্তু ঠান্ডাটা বেশি হবে, ফ্রিজিং যে লেয়ারটা রয়েছে সেটা আরও মাইনাসের নিচের দিকে চলে যাবে। ফলে সেই জলকণাগুলো যখন আরও উপরের দিকে চলে গেল ঝড়ের ফলে তারা কিসে সৃষ্টি হয়ে গেল, কিসে পরিণত হলো, বরফ কণায় পরিণত হলো। এইভাবে কিন্তু তাদের একটা বরফ কণা আর একটা বরফ কণার সঙ্গে যুক্ত হয়ে বড় বড় এরকম আকৃতির কিন্তু বরফ কণায় পরিণত হয়, এবং সেটাই যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটাকে আমরা বলি শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির যদি আমরা ব্যাস বলি তাহলে কিন্তু তারা মোটামুটি 8 মিলিমিটার বা তারও বেশি কিন্তু এর ব্যাস হয়ে থাকে এই শিলাবৃষ্টির। আশা করি শিলাবৃষ্টির যে সৃষ্টির প্রক্রিয়া সেটা বোঝাতে পেরেছি। কীভাবে বললাম, যে এই শিলাবৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ থেকে হয়। যখন গভীর কালো করে মেঘ আকাশে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে মূলত বৈশাখ মাসের বিকেলবেলায় দেখতে পাওয়া যায়, সেই সময় কি দেখতে পাওয়া যায়, যে ঘন কালো মেঘের মধ্যে যখন ঝড় সৃষ্টি হয়, সেই ঝড়ের ফলে কি হয়, যে উপরের দিকে যে মেঘের মধ্যে থাকা যে জলকণা, সেই জলকণাগুলো ঝড়ের প্রভাবে যদি উপরের দিকে চলে যায়, বায়ুমণ্ডলের উপরের দিকে চলে যায়, সেই উপরে যাওয়ার ফলে জলকণাগুলো বরফ কণায় পরিণত হয়ে যায়, এবং একটা বরফ কণা আর একটা বরফ কণার সঙ্গে যুক্ত হয়ে আরও বড় বরফ কণার সৃষ্টি করে, এবং তারাই যখন আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না তখন ভূপৃষ্ঠে পতিত হয়, এবং সেগুলোকে আমরা বলি হেল বা শিলাবৃষ্টি। এর ফলে সৃষ্টি হয়। অর্থাৎ এই হেল সৃষ্টি হওয়ার জন্য কিন্তু ঝড়ের খুব একটা বড় প্রভাব রয়েছে, এবং অবশ্যই এটা কিউমুলোনিম্বাস মেঘে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। তার জন্য বৈশাখ মাসের বিকেলবেলায় কিন্তু যখন বৃষ্টিপাত হয় তার সঙ্গে কিন্তু এইভাবে শিলা পড়তে দেখতে পাওয়া যায়, এবং যারা কিন্তু বিভিন্ন রকম শস্য থেকে শুরু করে আমের কিন্তু বিরাট বড় ক্ষতি করে থাকে।
তো এই হচ্ছে হেল। এরপরে রয়েছে গ্লেজ এবং সেই সঙ্গে হচ্ছে রাইম। গ্লেজ কি? গ্লেজ যখন বৃষ্টিপাত পড়ে, বৃষ্টি হিসাবে বা হচ্ছে ড্রিজেল, ঝিরিঝিরি বৃষ্টি যেগুলো রয়েছে সেগুলো যখন পতিত হয়, পতিত হওয়ার বৃষ্টিপাত হিসেবে পতিত হচ্ছে, পতিত হতে হতে যখন ভূপৃষ্ঠের কাছে চলে আসে, সেই ভূপৃষ্ঠটা যখন একেবারে ফ্রিজিং পয়েন্টের কাছাকাছি থাকে, অর্থাৎ যেখানে কিন্তু হিমাঙ্কের নিম্নের উষ্ণতা থাকে ভূপৃষ্ঠে, তখন কিন্তু সেই বৃষ্টিপাতটা বা হচ্ছে ড্রিজেলটা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে, সেই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বরফে পরিণত হয়ে যায়। এবং এই প্রক্রিয়া কি বলা হয় কি, এই ধরনের যে কণাগুলো নিচে পড়ে বরফ কণা হিসেবে, তাদেরকে বলা হয় গ্লেজ। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কিন্তু বৃষ্টি হিসেবে পড়ছিল, বায়ুমণ্ডল থেকে বৃষ্টি হিসেবে পড়তে পড়তে বৃষ্টি হিসেবে আস্তে আস্তে একেবারে ভূপৃষ্ঠ যেহেতু এখানে খুব ঠান্ডা হয়ে রয়েছে, ফ্রিজিং পয়েন্টের নিচে রয়েছে, হিমাঙ্কের নিচে রয়েছে, ফলে সেই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে সেই জলকণাগুলো কিসে হয়ে গেল, একেবারে ভূপৃষ্ঠে এসে বরফে পরিণত হলো, তখন তাদেরকে বলা হচ্ছে গ্লেজ। এবং ওই জিনিসটাই হচ্ছে রাইম। গ্লেজ আর রাইমের সঙ্গে একটু ক্ষুদ্র পার্থক্য রয়েছে। যখন ক্লিন আইসটা যখন এখানে দেখে তাকাও, একটা ঘাসের উপরে একটা সূক্ষ্ম বরফের চাদরের মতন পড়ে আছে, যখন ক্লিয়ার আইস লক্ষ্য করা যাবে তখন সেটাকে বলা হবে গ্লেজ। আর এই বরফটা যদি দুধ সাদা রঙের হয়, দুধের মতন রঙ হয় বা মিল্কিস একটা ভাব থাকে, তখন সেটা হয়ে যাবে কি রাইম। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ ক্লিয়ার আইস যদি হয়, স্বচ্ছ যদি বরফ হয়, তাহলে তার নাম হচ্ছে গ্লেজ। আর যদি দুধের মতন সাদা বরফ হয়, তাহলে তো সেটা হচ্ছে কি রাইম। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কিন্তু বায়ুমণ্ডল থেকে কিন্তু বৃষ্টি হিসাবেই পতিত হবে বা ড্রিজেল হিসাবে পতিত হবে। ড্রিজেল মানে হচ্ছে স্প্রে, খুব বৃষ্টির শেষে বা পূর্বে যখন খুব ছোট ছোট কণা বৃষ্টিপাত পড়ে, আমরা পরেই আলোচনা করছি, তাদেরকে বলা হয় ড্রিজেল। ফলে সূক্ষ্ম সূক্ষ্ম কণা হিসাবে বা রেন যেরকম পড়ে, বৃষ্টিপাতের যে কণাগুলো রয়েছে সেগুলো যখন পতিত হয়, সেই পতিত হয়ে বায়ুমণ্ডল দিয়ে সেই বৃষ্টি হিসাবেই বা ড্রিজেল হিসাবেই আসবে, এসে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে, খুব ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে একেবারে ভূপৃষ্ঠে লাগোয়া অঞ্চলে কিন্তু তারা বরফে পরিণত হবে, তখন তাদেরকে বলা হবে গ্লেজ বা রাইম। এক্ষেত্রে আমরা তিনটে টার্ম নিয়ে একটু জানবো। এখানে দেখো, দেখতেই পাচ্ছ হেল আর স্লিট কিন্তু আমরা বললাম, কিন্তু এখানে আর একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে গ্রপল। তাহলে গ্রপল কি? গ্রপল হচ্ছে নরম অস্বচ্ছ বরফের খণ্ড, যা তৈরি হয় যখন অতি শীতল জলের ফোঁটা তুষার স্ফটিকের ওপর জমাট বাঁধে, তখনই কিন্তু এই গ্রপল সৃষ্টি হয়। দেখতেই পাচ্ছ এখানে গ্রপল, এবং তার পাশে রয়েছে হেল, একটি এখানে দেখো কয়েন রয়েছে তার সঙ্গে, অর্থাৎ হেল হচ্ছে হেলের যে আকৃতি সেটা সবচেয়ে বড়। তারপরে রয়েছে স্লিট। আমরা যদি এখানে ইংরেজি ভাষায় জানি যে স্নোফ্লেক্স দ্যাট কালেক্ট সুপার কুলড ওয়াটার ড্রপলেটস অন ইটস সারফেস। অর্থাৎ যখন কি হয়, খুব শীতল জলের ফোঁটা যখন তুষার স্ফটিকের উপর জমাট বাঁধে, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরে যে বরফ কণাগুলো সৃষ্টি হয় হিমাঙ্কের নিচে গিয়ে, সেই বরফ কণার উপর যখন জলের ফোঁটা জমা হয়, এবং সেগুলোকেই তখন বলা হয় কি গ্রপল। আর হেল কি? ফ্রোজেন রেনড্রপস অফ আইস ফ্রম থান্ডারস্টর্ম। অর্থাৎ থান্ডারস্টর্মের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছ, থান্ডারস্টর্ম বা বজ্রঝড়ের ক্ষেত্রে যখন রেনড্রপগুলো কী হয়ে যায়, ফ্রোজেন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি হেল। আর স্লিট কি? লিকুইড প্রিসিপিটেশন দ্যাট ফ্রিজ বিফোর রিচিং দ্য গ্রাউন্ড। অর্থাৎ স্লিট কি বললাম? স্লিট হচ্ছে যে যখন ভূপৃষ্ঠ দিয়ে বায়ুমণ্ডল দিয়ে আসার ফলে রেনড্রপ হিসেবে আসছিল বায়ুমণ্ডলের কোনো একটা স্তরে, সেটা কি হয়ে গেছে, ঠান্ডা স্তরের মধ্যে দিয়ে আসার সময় সেটা বরফে পরিণত হয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে আমরা স্লিট। অর্থাৎ তাদের ফরমেশনে আলাদা রয়েছে। তো এই রকম যদি আমরা তিনটে কণার দিকে তাকাই, তো এইরকম তাদের দেখতে। সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা হচ্ছে স্লিট, সবচেয়ে বড় কণা হচ্ছে হেল, এর মাঝামাঝি একটা কণা হচ্ছে কি গ্রপল। গ্রপল কি বা গ্রুপেল কি? এটা উঁচু ক্লাসেই বেশি করে রয়েছে। নরম অস্বচ্ছ বরফের খণ্ড, যা তৈরি হয় যখন অতি শীতল অতি শীতল জলের ফোঁটা কী হয়, তুষার স্ফটিকের বা আইস ক্রিস্টালের ওপর জমাট বেঁধে যায়, তখনই সেটা এই গ্রপলের সৃষ্টি হয়। এর ফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু এদের নামের পার্থক্য হয়েছে। এই হচ্ছে তিনটে। এরপরে দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা দেখতে পেয়েছিলাম যে তরল যে বৃষ্টি অধক্ষেপণের উৎস, তার মধ্যে একটা রয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজেল বা ইলসে গুড়ি বৃষ্টি, যে প্রক্রিয়ায় অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা ভূপৃষ্ঠে পড়ে। দেখতে পাচ্ছ বৃষ্টিপাত যখন শেষ হয়ে যায়, বৃষ্টিপাত যখন থেমে যায়, সেই মুহূর্তে যে ছোটো ছোটো কণাগুলো লক্ষ্য করা যায় তারা হচ্ছে কি ড্রিজেল। এরপরে রয়েছে বৃষ্টি, যে প্রক্রিয়ায় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণা হিসাবে পড়ে, তাদেরকেই বলা হয় বৃষ্টিপাত, আমরা সবাই জানি। এর ছাড়াও আর একটি টার্ম রয়েছে, সেটা হচ্ছে ভির্গা, যে প্রক্রিয়ায়
বৃষ্টি মেঘ থেকে মাটিতে পৌঁছানোর আগেই আবার বাষ্পে পরিণত হয়ে যায়, তাদের কি বলা হয় কি ভির্গা। অর্থাৎ ভূপৃষ্ঠটা এতটাই গরম বা এতটাই শুষ্ক যে মরুভূমি অঞ্চলে মূলত এগুলো দেখতে পাওয়া যায়, যে বৃষ্টি হিসাবে বায়ুমণ্ডল থেকে পড়ছিল কিন্তু ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগেই সেই ভূপৃষ্ঠ গরম ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে সেই জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যায়। অর্থাৎ এতটাই হচ্ছে গরম ভূপৃষ্ঠ এবং বৃষ্টিপাতের প্রবণতাও সেখানে কম থাকে, তার জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টি লক্ষ্য করা যায় না, বৃষ্টিপাত হিসেবে পতিত হচ্ছিল, পতিত হতে হতেই বায়ুমণ্ডল থেকেই আবার বাষ্পীভূত হয়ে আবার ঊর্ধ্ব বায়ুমণ্ডলে চলে যায়, এটা কি বলা হয় ভির্গা। এরপরে দেখো এখানে একটা পার্থক্য করার চেষ্টা হয়েছে। এখানে প্রথমে রয়েছে ড্রিজেল। আমরা ড্রিজেল মানে কি বললাম, একবারে সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টির কণা, সেই বৃষ্টির কণাটা যখন একটু বড় হবে তখন সেটা হচ্ছে রেন। এবার আমরা যদি দেখি স্লিটের মধ্যে কি দেখতে বললাম যে মিক্স অফ রেন অ্যান্ড আইস, এর মধ্যে বৃষ্টি তুষারকণাও থাকবে, সেই সঙ্গে বৃষ্টিপাতও পড়বে। দেখো স্নো, এই হচ্ছে হেক্সাগোনাল একটা ফরম্যাট থাকবে, অর্থাৎ ষড়ভুজাকৃতি তার আকার হবে। স্নোর ক্ষেত্রে বলা হয়েছিল যে কঠিন ষড়ভুজাকৃতি আইস ক্রিস্টাল বা তুষার স্ফটিক হিসাবে যখন পতিত হবে তখন সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপর সৃষ্টি হয়ে তারা যখন পতিত হবে তাদেরকেই বলা হবে স্নোফল। দেখতে পাচ্ছ স্নোফলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের কণাগুলো দেখতে এরকম তুষার এর মতন হবে, ষড়ভুজাকৃতি। তারপরে রয়েছে গ্রপল, তারপরে রয়েছে হেলের সবচেয়ে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা থান্ডারস্টর্ম থেকে সৃষ্টি হয়। এরপরে পরিচলন বৃষ্টিপাত কি, উষ্ণ বা শীতল ভূপৃষ্ঠ থেকে যখন বাষ্পীভূত হয়ে উপরের দিকে গিয়ে মেঘ সৃষ্টি হওয়ার ফলে তারা যখন আবার ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে পড়বে, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আমরা সবাই পড়েছি এই বৃষ্টিপাতের প্রক্রিয়া, এখানেও কিন্তু তাই, পরিচলন বৃষ্টিপাত। এরপরে রয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। প্রত্যেকের মধ্যে কিন্তু ফর্মের মধ্যে একটা পার্থক্য রয়েছে, অর্থাৎ এখানে উষ্ণ ভূপৃষ্ঠ থেকে বা উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে বা জলপৃষ্ঠ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে যাবে, মেঘ সৃষ্টি হবে, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে পড়বে, এইভাবে যখন প্রক্রিয়াটা চলবে। নেক্সট শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এক্ষেত্রে কী হবে, জলীয়বাষ্পপূর্ণ বায়ু যদি পাহাড়ের উপর দিয়ে যায় এবং পাহাড়ের উপরে যেহেতু আমরা জানি যে শীতলতা থাকে বা অনেক ক্ষেত্রে বরফ জমে থাকে, সেই শীতলতার সংস্পর্শে এসে সেই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যখন বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এরপর রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত, যেখানে দুই ধরনের বায়ু এয়ার মাস দেখতে পাওয়া যায়, ওয়ার্ম এয়ার আর কোল্ড এয়ার। অর্থাৎ একদিকে থাকে উষ্ণ বায়ু আর একদিকে থাকে শীতল বায়ু। এই উষ্ণ বায়ু আর শীতল বায়ুর মিলনের ফলে যে বৃষ্টিপাত হয় সেটাই হচ্ছে কি ঘূর্ণ বৃষ্টিপাত। এখানে দুই ধরনের এয়ার মাস বা বায়ুপুঞ্জকে লক্ষ্য করতে পারা যায়। আমরা যেমন দেখলাম, আমরা যদি এখানে তিনটের পার্থক্য দেখি, যে শৈলোৎক্ষেপে বৃষ্টিপাতের ক্ষেত্রে কী ছিল, এখানেও জলীয়বাষ্পপূর্ণ বায়ু আসছিল, কিন্তু এখানে দুই ধরনের বায়ুপুঞ্জ লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু সাইক্লোনিক রেনফলে বা ঘূর্ণ বৃষ্টিপাতে দুই ধরনের বায়ুপুঞ্জর মাধ্যমে কিন্তু দুই বায়ুপুঞ্জের যে মিলনস্থল সেখানে কিন্তু এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। এই হচ্ছে তিনটি বৃষ্টিপাতের পার্থক্য। এই হচ্ছে মূলত আজকের আলোচনা ছিল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।